বনপথ লিখেছেন অচিন্ত দাস। কলেজ পাশ করে চাকরি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে চায়ের দোকানে যখন একদিন বসে ভাবছি পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায়, পকেটে রাখা ফোন বেজে উঠল। উফ, একেই বলে ভাগ্য। চাকরির ফোন, তাও আবার স্বয়ং এমডি ফোন করেছেন। ঢুকেই ম্যানেজারের পদ, কলকাতার বাইরে এক প্রাইভেট ফার্মে। ফোন করেছিলেন সত্যেন কাকা, আমার খুড়তুতো কাকা হন, বারাসাতে থাকেন। বললেন, মধুপুরে আমার যে যাত্রী নিবাস মানে হোটেলটা আছে, তার ম্যানেজার কাজ ছেড়ে দিয়েছে, তুই করবি। মাইনে বেশি দিতে পারবো না, কিন্তু অভিজ্ঞতা তো হবে। দেরি না করে 3 দিনের মধ্যে মধুপুর গিয়ে কার্যভার গ্রহণ করলাম। ছোট হোটেল, দোতলা বাড়িতে গোটা 8 ঘর আছে। দোতলার সামনেটা জুড়ে বেশ চওড়া বারান্দা, সামনে একটু ঘাস, আগাছা আর 2-4টে কলাবতী ফুলের গাছ নিয়ে একখানা বাগানও আছে। এই অঞ্চলের মোটামুটি চালু হোটেল, সস্তা আর রাস্তার কাছে বলে বোধ হয়। ওরে বাবা, হোটেল চালাতে তো দেখছি মেলা হ্যাপা, খাটনি আছে, তাছাড়া সব কিছু চোখে চোখে রাখতে হয়। মাসখানেক লেগে গেল কাজটা ঠিক করে বুঝতে। তারপর একদিন সত্যেন কাকার ফোন এলো। ভূমিকা ছাড়াই বললেন, যা খবর পেলাম তাতে মনে হচ্ছে তুই কাজটা ধরে নিয়েছিস। ভালো ভালো, এ মাস থেকে তোর মাইনে একটু বাড়িয়ে দিলাম। আমি তো আহ্লাদে 8খানা। 1 মাসেই এমডি মাইনে বাড়িয়ে দিলেন। সত্যেন কাকা তখনও ফোন কাটেননি। বললেন, আর শোন, এই ধরনের কাজে সফট স্কিল খুব দরকার। সেটা তোর কম, তোকে শিখতে হবে। কি স্কিল বললে? সফট মানে অতিথিদের সঙ্গে ভালো ব্যবহার করবি, যেন ওদেরই হোটেল, যা চাইবে তাতে কখনো না বলবি না। কিন্তু তার মানে এই নয় যে সব করতে হবে। হ্যাঁ, যতটা সম্ভব ততটা করিস, এতে অতিথিরা বারবার ফিরে আসে। বুঝলি তো ব্যাপারটা? কথাটা বুঝলাম। এও বুঝলাম হোটেল চালাতে গেলে এ না হলেই নয়। নিজেকে তরু হতে যে বা হয় সহিষ্ণু ধরনের হতে হবে। নিজেকে এই দিকে যতটা পারি পাল্টে নেবার চেষ্টা করলাম। খানিকটা পারলাম বলেই মনে হলো। যেমন সেদিন দুপুরের দিকে এক বয়স্ক স্বামী স্ত্রী এলেন। ভদ্রলোক আমাকে দেখে যেন একটু অবাক হলেন। স্ত্রীকে বললেন, নতুন লোক? বললাম, হ্যাঁ স্যার, আমি এই মাস 2 জয়েন করেছি। কতদিন থাকবেন স্যার? ডাবল বেড। ভাড়া আমি জানি, বাড়াওনি তো আবার? তাহলে অন্য হোটেল দেখব, কিন্তু এই নিয়ে 3 বার এলাম। ভদ্রলোক আধার কার্ড বাড়িয়ে দিলেন। নাম দেখলাম সুশীতল বসু। 1 তলার একটা ঘর দিচ্ছি বলতে উনি আপত্তি করে উঠলেন, না রে বাবা, আমার 2 তলা ঘর চাই। তোমাদের হোটেলের ওই 2 তলার বারান্দাটাই তো আসল, বসে বসেই সময় কেটে যায়। কাকার কথা মনে পড়ে গেল। খুব বিনীতভাবে বললাম, আজ তো খালি নেই স্যার, কিন্তু কাল খালি হচ্ছে, তখন আপনারা ওটা নেবেন। আর বারান্দা? আজকে বিকেলের চাটা স্যার 2 তলার বারান্দায় বসে খাবেন, ব্যবস্থা করে দেব। রাজি হয়ে গেলেন। মার্কামারা পাতি বাঙালি মধ্যবিত্ত পরিবার। অন্য জায়গায় কি এত খাতির পেতেন এনারা? এই যে খাতির করছি, এটা আমার সদ্য শেখা সফট স্কিল। বিকেলে একবার 2 তলায় দেখে আসতে গেলাম। বেতের চেয়ারে বসেছেন দুজনে। মহিলার গলা সিঁড়ি থেকেই কানে আসছিল। বিস্কুটগুলো বড় মিষ্টি, একটাই খাবে। আর এবার থেকে চায়ে চিনি কম করো, নয় বাদ দাও, সুগার তো বেশ বেড়েছে। আরে ছাড়ো তোমার সুগার, এখন বাইরেটা দেখো কি সুন্দর। চলো চাটা খেয়ে বেরোই। ঠান্ডা পড়ছে, দুপুরের দিক ছাড়া বেরোনো যাবে না। দুপুরে কি সূর্যাস্ত দেখা যায়? ঠান্ডার মধ্যে সূর্যাস্ত দেখবে তো মাফলারটা আনলে না কেন? আলমারি থেকে বারও করে দিলাম, তাও ছেড়ে এলে। এত ভুলো মন তোমার। এক কাজ করি, কাল সকালে একটা মাফলার কিনে নেই। আবার নতুন মাফলার? এবার এর মধ্যেই কত খরচ হয়ে গেছে জানো? কুলি তো নিল 150। আমি এসে দাঁড়িয়েছি দেখে সুশীতল বাবু বললেন, সময় আছে, একটু বসো না এখানে। বসলাম। উনি বললেন, ভাই, এখানে জমির কিরকম দাম চলছে জানো কি? জায়গাটা এত ভালো লাগে, মনে হয় একটা ছোট্ট বাড়ি করে। আগে স্যার, আমি তো এখানে নতুন, খোঁজ নিয়ে বলতে পারি অবশ্য।
রাস্তার ধারে দাম শুনেছি খুব বেড়ে গেছে। তবু ঠিক জানি না, তবে 40-50 হাজার কাঠা। ওরে বাবা, অত? না না, রাস্তার ধারে নয়, আমার ওই পাহাড়ের দিকটাই হলেই হবে। উঠে আসতে আসতে শুনলাম মহিলা একচোট নিচ্ছেন স্বামীর ওপরে। ভীমরতি ধরেছে, এইখানে জমি কিনবে, মুরত্ব পেনশনের ওই কটা টাকা। শুভার বিয়েতে তো প্রভিডেন্ট শেষই হয়ে গেল। এসব একদম মাথায় আনবে না বলে দিচ্ছি। দিন দুয়েক পর সন্ধেবেলায় অফিসে বসে আছি। উনি মানে সুশীতলবাবু ঢুকলেন। বসবো এখানে? কদিন দেখছি এই ভদ্রলোক আমাকে বন্ধুর মতো ভাবতে শুরু করেছেন। বললাম, হ্যাঁ হ্যাঁ, বসুন না। ওই সেদিনের কথাটাই বলতে এলাম। আসলে উর্মি আপত্তি করে, কারণ আমাদের তো তেমন পয়সা কড়ি নেই। তবু জানো কি ভাই, কলকাতায় আর থাকতে ভালো লাগে না, তাই খরচাপাতি হলেও এখানে বারবার চলে আসি। ছোট দোতলা বাড়ি আমাদের, ছেলে থাকে পরিবার নিয়ে নিচের তলায়, ওপরের ঘরটায় আমরা। একে ঘিঞ্জি এলাকা, তার উপর বাড়ির পেছনে একটা ক্লাব হয়েছে। ওদের তো 12 মাসে 36 পার্বণ, এই পুজো সেই পুজো, এই দিবস সেই দিবস, টানা মাইক চলতে থাকে। যেদিন ওসব থাকে না সেদিন শুরু হয় রক্তদান শিবির, নয় ছোটদের যোগব্যায়াম প্রতিযোগিতা। মাইকে ঘোষণা শুরু হয়ে যায় সেই সকাল থেকে। আর সামনের রাস্তায় আজকাল অটোর রুট হয়েছে, অটোওয়ালারা খুচরো ফেরত দিতে চায় না, তার উপর ডাকাডাকি, ছোটোছুটি, সারাদিন হইচই চেঁচামেচি। এই জায়গাটা এত ভালো লাগে। ওই পাহাড়ের গা দিয়ে একটা জঙ্গলে পায়ে চলা রাস্তা উঠে গেছে উপরে। সকালে গিয়েছিলাম, কি যে সুন্দর। হ্যাঁ, ওই গ্রামের লোকেরা আসা যাওয়া করে, আদিবাসী মেয়েরা কাঠ কুড়োতে যায়। হে হে হে, এই হলো বনপথ। কি হে, সময় নিচ্ছি বলে রাগ করছো না তো? তোমাদের সময়কার নয়, সে আমাদের সময় একটা গান ছিল। দূর বনপথে ছায়াতে আলোতে ঝরানো পাতার ছন্দ বাজে কার পায়ে পায়ে। খুব সুন্দর গানটা। সেই রকমই বনপথ এটা। ওর কাছাকাছি যদি ছোট একটা বাড়ি করে থাকতে পারতাম। হ্যাঁ, তোমাদের হোটেলের বারান্দাটা বড় ভালো, বসে বসে কত দূর অবধি দেখতে পাই। আপনার ভালো লাগে সেটা তো আমাদের গর্ব। আপনারা খুশি হলেই আমরাও খুশি। নিজের সফট স্কিলের প্রয়োগ দেখে আমি নিজেই খুশি। তোমাকে বলি ভাই, আমার একটা ইচ্ছে আছে, স্বপ্নও বলতে পারো। ওই দূরের দিকটাই, এই ধরো 1.5-2 কাঠার ওপর হলেই চলবে। একটা ঘর যদি বানাতে পারতাম, ছাদ ঢালাই না করে টালিরও করা যায়, খরচা তাতে অনেক কম। সামনে বাগানের জন্যে একটু জায়গা ছেড়ে দিতাম। দিনভর পাহাড় আর বন চোখের সামনে থাকতো। কখনো সখনো হয়তো মেঠো বনপথ দিয়ে হেঁটে চলে যেতাম অনেকটা। আমি কিছু না বলে মানুষটিকে দেখতে লাগলাম। এনার যা সঙ্গতি, তাতে এসব আকাশকুসুম স্বপ্নের কোনো মানে হয় নাকি? ইনি কি তা বোঝেন না? বোঝেন ঠিকই, তবু স্বপ্নটুকু নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন হয়তো। তুমি যদি একটু খোঁজ খবর নিয়ে রাখো, ভাবছি এবছরই আর একবার আসবো। বেশ কিছুদিন হয়ে গেছে, বছরও ঘুরে গেল, ওনারা আর আসেননি। আমিও প্রায় ভুলেই গিয়েছিলাম, আর ওসব জমির খোঁজ খবর বলাই বাহুল্য নিইনি। একদিন সকালের দিকে আমাদের হোটেলের সামনের ডেস্কে যে বসে, সে এসে বলল কে যেন আমার খোঁজ করছেন। গেলাম, বছর 40-এর একজন। আমি চিনতে পারলাম না। আমার বাবা মা অনেকবার আপনাদের হোটেলে এসে থেকেছেন। আমি সুশীতল বাবুর ছেলে। সুশীতল বাবু? আমার মনে পড়ে গেল, চাকুরির প্রথম দিকের ব্যাপার তো। হ্যাঁ, উনি গত মাসে মারা গেছেন। মা আমাকে আপনার কাছে পাঠালেন। ওহ, দুঃখিত। বলুন, আমি কি করতে পারি? আসলে ওনারা এই জায়গাটা খুব ভালোবাসতেন, বিশেষ করে বাবা। শুনেছি আপনাদের এখানে দোতলার বারান্দায় বাবা বসে থাকতে খুব পছন্দ করতেন। সকাল বিকেল নাকি বারান্দায় বসে কাটিয়ে দিতেন। ওই মা বলছিলেন আর কি। ঠিক বলেছেন, আমার বেশ মনে আছে। মা আপনাকে একটা অনুরোধ করেছেন, যদি আপনি রাজি থাকেন। আমি একটু সতর্ক হয়ে গেলাম। কাকার কথা মনে পড়ল। অনুরোধ রাখলে অতিথি আবার ফিরে আসেন, কিন্তু উনি তো মারা গেছেন। তাহলে যাকগে, শুনি তো ব্যাপারটা কি। যে অনুরোধটা এলো সেটা কিন্তু আমি আন্দাজ করিনি। মা বলছিলেন বারান্দাটা বাবার কতখানি প্রিয় ছিল, আর উনি ওখানে বসে দূরে পাহাড় জঙ্গলের দিকে দেখতেন। ওনার আবার একটা ছোট বাড়ি করে থাকারও ইচ্ছে হয়েছিল
ওই স্বপ্ন আর কি। তা অবশ্য হয়ে ওঠার কোনো প্রশ্নই ছিল না। তাই মা বললেন ওনার একটা ছবি যদি ওই দোতলার বারান্দায় টাঙিয়ে রাখা যেত। বড় ছবি নয়, 1 ফুট বাই 1.5 ফুট মতো কাচে ফ্রেম করা ছবি ব্যাগ থেকে বের হলো। হ্যাঁ, চিনতে পারলাম, সুশীতল বাবু। কি করা উচিত? হোটেলে কি এরকম ছবি রাখা যায়? তবে কেন জানি না, ছবিটা দেখে আমার মনটা যেন একটু নরম হয়ে গিয়েছিল। ভাবলাম একটা তো পেরেকের ব্যাপার, ওনার স্ত্রী যখন বলে পাঠিয়েছেন তখন থাক না বারান্দার দেয়ালে। বললাম ঠিক আছে, রেখে যান, আমি সুবিধা মতো দেয়ালে লাগিয়ে দেব। বিকেলে ছবিটা টাঙিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু কাঁচের ভেতর থেকে সুশীতলবাবুর দৃষ্টিটা যেন আমাকে আটকে রাখল। সেই দূর বনপথের দিকে তাকিয়ে আছেন অপলক। এ জীবনে যা হলো না তাই হয়তো দেখছেন সেখানে। একটা লাল টালির ছাদওয়ালা ঘর, সামনে একটু বাগান, আর সেখানে 2টো বেতের চেয়ার। একটা কথা খুব মনে হচ্ছিল, শুনেছি গীতায় আছে আত্মা অবিনশ্বর, শরীর শেষ হয়ে গেলেও আত্মার বিনাশ নেই। আচ্ছা, স্বপ্নের কথা কি কিছু লেখা আছে সেখানে? শরীর বিলীন হবার পর এনার মতো সাধারণ মানুষের স্বপ্নটুকুর কি হয়? তা কি জীবন অবসানের সঙ্গে সঙ্গেই দূরের বনপথে মিলিয়ে যায়, নাকি সবার অলক্ষ্যে পড়ন্ত বিকেলের আলো ছায়াতে বাতাসে বাতাসে ভেসে বেড়ায়?